তাহলে সেক্ষেত্রে আমরা একদম সিম্পল এই সমীকরণটা, এই প্রথম সমীকরণটা আমরা এই প্রথম সমীকরণটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো, যেটা দ্রবণ লঘুকরণের ক্ষেত্রে তোমরা শিখেছিলে ঠিক সেই রকমই হবে। শুধু এখানে আমরা একটা বিক্রিয়া দেখাবো, বিক্রিয়া দেখায় নিয়ে যেহেতু এখানে সমতা লাগবে না, এই জন্য আমরা সরাসরি লিখবো যে আমরা জানি S1 V1 S2 V2, তারপরে দুইটা দ্রবণের কথা যেখানে বলা থাকবে, যেহেতু বলা থাকবে একজনের দুইটা রাশি দেওয়া থাকবে আর একজনের একটা রাশি দেওয়া থাকবে, আর একটা দেওয়া থাকবে না, যেটা দেওয়া থাকবে সেটা নির্ণয় করতে হবে। তার মানে এই সমীকরণ দিয়ে খুব সহজেই সেই ক্যালকুলেশনটা করা যায়। আর যদি সমতা প্রয়োজন হয় সেখানে আমাদেরকে বিক্রিয়া ঘটিয়ে দেখতে হবে, সমতা করে দেখতে হবে যে আসলে সমতাটা লাগে। যদি সমতা লাগে তখন এই সমীকরণটা সমতা লেগেছে বলে তখন আমরা এক্স ওয়াই ফাংশনটা চলে আসছে। আর এইভাবে লিখতে পারি। আবার বলছিলাম যে যদি কেউ মনে করে যে না সে ওইভাবে লিখবেন, এক্স ওয়াইটা এইভাবে না লিখে সরাসরি এই যে যেটা লিখেছি এইভাবে লিখবে, এক্স ওয়াইটা না লিখে সরাসরি এইভাবে লিখবে, মানে এক্স ওয়াই এর মানটা সরাসরি সমীকরণের সাথে বসিয়ে দিয়ে লিখবে যে আমরা জানি S1 V1 সমান 2S2 V2। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ঠিকঠাক মতো ধরে নিতে হবে যে কোন রাশিটা কোন বস্তুর জন্য, কোন বস্তুর জন্য কোন রাশিটা, এটা ঠিকঠাক মতো ধরে নিতে। আমরা তো বলছিলাম যে বস্তুর রাশি ওই বস্তুর মূল সংখ্যা কি তার সাথে থাকে, মনে আছে এগুলো? হ্যালো হ্যালো নুসরাত, ইমামি, এটা কি মনে আছে নাকি নেই? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলো। হ্যালো, কি শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, কি আমার কথা শুনতে পাচ্ছ জি তোমরা? স্যার। আমি তো কথা বলছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে কথা না বললে তো আমি তো বুঝতে পারছি না যে আসলে তোমরা সাথে আছে কিনা, আর সাথে থাকলে কথা বুঝতে পারছো কিনা। কিন্তু সাথে আসতো উপস্থিত। হ্যালো, তার মানে আমি কিন্তু ধরে নিই যে তোমরা হয়তো জয়েন করে এদিক ওদিক ঘোরাফেরা করো, কথা শোনার খুব একটা প্রয়োজন হয় না, এরকম কিন্তু আমি আরে মনে করবো। আর যখন যেটা বলি সঙ্গে সঙ্গে রেসপন্স করলে তখন মনে হয় যে না তোমরা আসলে কথাগুলো শুনছো না। কতদিন বলছিলাম যে আমরা সরাসরি এভাবে লিখতে পারি, যেরকম যে আমি এটা সিলেক্ট করেছি যে S1 V1 2S2 V2, এভাবে আমরা লিখতে পারবো। আবার এই যে উপরে যেটা লেখা হয়েছে এক্স S1 V1 Y S2 V2, এই কথাগুলো নিয়ে কিন্তু গত ক্লাসে বিস্তারিত বলছিলাম। তো এটা দিয়ে আজকে শুরু করছি যে আমরা দুইভাবে লিখতে পারবো। আমরা মানে এক্স এক্স ওয়াই এভাবে মূল সংখ্যা সমীকরণের সাথে উল্লেখ করে আমরা সিম্বলিকভাবে উল্লেখ করে দিয়েও লিখতে পারবো। আবার যদি বলি যে না আমরা এক্স ওয়াই এভাবে না লিখে সরাসরি মূল সংখ্যা আমরা দিয়েই লিখবো, তার মানে আমরা লিখবো S1 V1 সমান 2S2 V2। এখন দুইটাই লেখা যাবে, কিন্তু সবসময় খেয়াল করতে হবে যে কোন বস্তুর জন্য কোন রাশিটা আমরা ইউজ করব। তো আমরা তো বলছিলাম যে বস্তুর রাশি ওই বস্তুর মূল সংখ্যা তার রাশির সঙ্গে থাকে না, এরকম কথা বলছিলাম না? হ্যালো, জি স্যার। আমরা বলছিলাম যে একটা বস্তুর রাশি আমরা যেটাই ধরি না কেন সেই রাশির সাথে ওই বস্তুর যে মূল সংখ্যা আমরা সমতা করতে গিয়ে আমরা দেখেছিলাম, যেমন এখানে সমতা করতে গিয়ে দেখবেন যে দুইটা HCl আর একটা সোডিয়াম কার্বন এই অনুপাতে এরা বিক্রিয়া করে। তার মানে HCl এর সাথে মূল সংখ্যা 2 আর সোডিয়াম কার্বনের মূল সংখ্যা হচ্ছে 1। আমরা বলছিলাম যে HCl এর জন্য যে রাশিটা ধরবো এই রাশির সঙ্গে তাহলে এই 2টা থাকবে না, মানে যে বস্তু তার রাশির সঙ্গে তার মূল সংখ্যাটা থাকে না, আর উল্টে যায়, এক কথা উল্টে যায়। তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা এই সেলের জন্য ধরেছি S1 V1, S1 V1 রাশিটা ধরেছি S1 V1 এর জন্য, এই রাশির জন্য এই সেলের ক্ষেত্রে আমরা ধরেছি। তাহলে এই সেলের এখানে যেহেতু 2 মোল আছে এই জন্য দেখো S1 V1 এর সাথে এই তার মোল সংখ্যাটা নাই। আর সোডিয়াম কার্বনেটের জন্য ধরা হয়েছে S2 V2, তার মানে এখানে যেহেতু সোডিয়াম কার্বনেট 1 মোল ছিল, তার মানে এই একটাও সোডিয়াম কার্বনেটের সাথে এখানে আমরা লিখি না, আমরা সরাসরি লিখছি 2। কেন 2? যে আমরা বলছিলাম যে মোল সংখ্যাটা উল্টে যায়, মোল সংখ্যাটা উল্টে যায়। এই সেলের সাথে 2 মোল ব্যবহার হচ্ছে, তাহলে এই দুইটা ব্যবহার হবে সোডিয়াম কার্বনেটের রাশির সাথে। আর সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ব্যবহার করা হয়েছে এখানে 1 মোল, তাহলে এই 1 মোলটা হবে হচ্ছে এই সেলের রাশির সাথে। এরকমই তো না? হ্যালো, জি স্যার। তাহলে এখন মন থাকবে তো?
তাহলে মনে থাকার জন্য সহজ বুদ্ধি হলো যে তুমি আগে 80টাকে লেখো, এই S1 বিয়ন এইভাবে আগে 80টা লেখো, 2টা মূল সংখ্যাটা পরেই লেখো। তারপরে কি করো, তারপর তুমি এই বস্তু দুটো রাশিটাকে ঠিক করে নাও। যেমন এখানে এই সেলের জন্য আমরা S1 বিয়ন ধরেছি, সোডিয়াম কার্বনেটের জন্য H2 ধরেছি। এইবার তুমি সমীকরণের দিকে তাকাও যে কোন বস্তুর সাথে মূল সংখ্যা কত আছে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য S1 বিয়ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 মোল আছে, তাহলে এই দুইটা S1 বিয়নের সাথে থাকবে না, তাহলে কার সাথে চলে যাবে, আরেকজনের রাশি, তাহলে চোখ বন্ধ করে তাহলে H2V2 এর সঙ্গে এই দুইটা ব্যবহার হবে। সোডিয়াম কার্বনেটের রাশি হচ্ছে H2V2, সোডিয়াম কার্বনেটের সঙ্গে যেহেতু 1 আছে, তাহলে এই 1টা ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডে চলে গেছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংখ্যাটা সোডিয়াম কার্বনেট, এই জন্য এই যে 2H2V2। বাস, এখন আমরা রাশিগুলোর মানটা আমরা ঠিকঠাক করবো যে কোনটার কি মান দেওয়া আছে বা কি নির্ণয় করতে হবে। তো সেইভাবে আমরা মানটা বসিয়ে দিয়ে আমরা এই মানগুলো নির্ধারণ করে, যেখানে V1 V2 সমান কত হবে, S2 সমান কত হবে, S1 সমান কত হবে, V1 সমান কত, এগুলো ঠিকঠাক করে নিয়ে আমরা এই মানগুলো শুধু এতে বসিয়ে দেবো, আমাদের ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো। ফর্মুলাতে বসিয়ে দিয়ে ব্যাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে আমাদের ফলাফলটা চলে আসবে। আসলে ফলাফলটা করে আমি ফলাফলটা কিন্তু তোমাদের লিখে দিইনি, শুধুমাত্র কোন মানটা কিভাবে ধরতে হবে, অঙ্ক যে লিখতে হবে সেই লেখার সিস্টেমটা। তো এখানে আমরা দেখো যেখানে তোমার এখানে লিখছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বা এগুলো, এই মানগুলো আসলে তোমাকে এই ইয়া করতে হবে, এই 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 পজিশনে, এই যে রাশি আছে এই পজিশনে লেখাটাই ভালো। আসলে এখানে ধরো এইভাবে লেখাটা আসলে একটু সমস্যা ছিল বলে আমি ওটা লিখিনি, একদম নিচে চলে আসছে, কিন্তু নিচে চলে না দিয়ে ওইভাবে আমি যেভাবে বললাম যে ওইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। ওইভাবে লেখার চেষ্টা লিখলে তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে, এবং ওইভাবে আসলে লেখা হয়, একদমই যে প্রথম লাইন বরাবর লেখা হয়। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে ওইভাবে লেখার জন্য। আচ্ছা, ক্যালকুলেশন করলে আমার হয়ে গেল বা উত্তরটা হয়ে গেল। তাহলে এই যে সিম্পল, এটা হতো সমতা করলাম, আর সিম্পলের জন্য আমরা বলছিলাম যে আসলে যেখানে সমতা করার জন্য, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে সমতা করার দরকার হয় না, আমরা সরাসরি S1 বিয়ন লিখে H2V2 লিখে কোনটা মান নির্ণয় করতে হবে সেইভাবে লিখে দিতাম। তাহলে এই যে সাধারণ যে একদম ঘনমাত্রা নির্ণয়ের যে ক্যালকুলেশন, সেটা কিন্তু আর জটিলতা থাকলো না, নাকি এখনো জটিলতা আছে? হ্যালো হ্যালো, জি স্যার। এখন কি জটিলতা আছে আর? না। আমার মনে হয় এখন আর এই দুইটা প্রবলেম, মানে একদম সিম্পল দুইটা প্রবলেম জটিল থাকার কথা না। যদি না থাকে তাহলে আমরা নতুন একটা প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু একটু নতুন, তাহলে সেটা নিয়ে কথা বলি। হ্যালো, আর যদি প্রশ্ন থাকে জি আমাকে বলো, স্যার। যদি প্রশ্ন থাকে আমাকে বলো, তাহলে আমি সেখানে আবার রিপিট করি। কি প্রশ্ন আছে আর দুজনের? হ্যালো, স্যার এই কোশ্চেন গুলো আবার একটু দেখান তো। এই যেখানে লিখছে যে যেটা আমরা এখনই আলোচনা করলাম যে 50 ml ডেসিমোলার, তার মানে এখানে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এই বস্তুটা হচ্ছে হাইড্রোক্লোরিক। এই দ্রবণীকে প্রশমিত করার জন্য আমরা কি করব, 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ আমরা ব্যবহার করলাম, মানে 100 ml সোডিয়াম কার্বনেট টাইট্রেশন করলাম, টাইট্রেশন হয়ে গেল। আমার টাইট্রেশন করা হয় কেন, যে বিক্রিয়াটা যেন একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে যেন শেষ হয়ে যায়। এই শেষ বিন্দু মানে কি, এই 50 ml এর সাথে আমরা 100 ml বিক্রিয়া করাবো, বিক্রিয়ার শেষে আমরা বলতে পারবো না যে সোডিয়াম কার্বনেট দ্রবণে আছে অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে আছে। এই দ্রবণগুলোকে বলা হয়েছে, এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয়েছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে কারোর কোনো প্রভাব থাকবে না, সেই বিক্রিয়াগুলোকে বলা হয়েছে প্রশমন বিক্রিয়া। তো প্রশমন কথাটাকে আমরা যেমন প্রশমিত বলি, প্রশমন করতে, এরকম অনেকভাবে আমরা বলে থাকি। তো আর এই সিস্টেমটা, এই যে কাজ যে আমরা করি প্রশমন বিক্রিয়া যে সংগঠিত করার সিস্টেমটাকে আমরা বলে হচ্ছে টাইট্রেশন। এই জন্য এখানে বলা হয়েছে শুরুতেই যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এই নির্ণয়টা কি টাইট্রেশন, এই উপায় করতে হবে। টাইট্রেশন যেভাবে করা হয় এইভাবে এই ক্যালকুলেশনটা, মানে এই কাজটা করা হয় টাইট্রেশন বিক্রিয়াটা একটার সাথে আটটা বিক্রি করে শেষ হয়ে কিভাবে গেল, এই যাওয়ার যে সিস্টেমটা, মানে নির্ধারণ করার যে সিস্টেম, সেটিকে আমরা বলি টাইট্রেশন। তো এই টাইট্রেশন ভিত্তিক গণনা এই জন্য বলা হয় অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তো দেখো এখানে যে সিম্পল যে রিয়াকশন গুলা, সেটা হলো তোমার যেখানে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই বিক্রিয়ার জন্য সমতার প্রয়োজন নেই। কারণ সমতার প্রয়োজন নেই, গত ক্লাসে কিন্তু দেখে যে উদাহরণ দিয়ে কিন্তু বলেছিলাম যে অম্ল ক্ষারের প্রকৃতি যদি একই রকম হয়, সেখানে আসলে সমতার দরকার হয় না। প্রকৃতি একরকম হয় মানে অম্ল থেকে যদি একটা S+ পাই, আবার ক্ষারের থেকে যদি একটা যদি OH- পাই,
তাহলে ওই অম্লটা হচ্ছে ওই অম্ল খাদ হচ্ছে একই প্রকৃতি। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা হাইড্রোজেন পাচ্ছি, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা হাইড্রোক্সিল আয়নই পাচ্ছি। আর এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন এরা কখনোই একই দ্রবণের মধ্যে কখনো আলাদা থাকে না, সবসময় এরা সংযুক্ত হয়ে পানি তৈরি করে। তো এই যে পানি যেহেতু একটা একটা তৈরি হয়েছে, এই জন্য দুজনই বিক্রিয়া করলো, দুজনই পানি তৈরি করলো, আর দ্রবণের মধ্যে এইটা H+ আর OH নাই, তার মানে এই দ্রবণটাকে আমরা হলো প্রশমন দ্রবণ। কিন্তু এটা না হয়ে যদি এরকম হতো, যখন এখানে সালফারিক অ্যাসিড, একটা সালফারিক অ্যাসিডকে দুইটা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, তাহলে H আর এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাওয়া যায় একটা হাইড্রোক্সিল আয়ন। তো আমরা তো বললাম যে H+ আর OH- একই দ্রবণে একই জায়গা তারা পাশাপাশি থাকে না, অন্য আয়ন থাকতে পারে, কিন্তু H+ আর OH- একই সঙ্গে পাশাপাশি তারা আয়ন হিসেবে অবস্থান করে, তারা সবসময় বিক্রিয়া করে পানি তৈরি, নিরপেক্ষ বস্তু পানি তৈরি করে ফেলে। তো এখন এই যে দুইজনকে যদি আমরা একসঙ্গে যদি আমরা মিশ্রিত করে দিই সম পরিমাণে, তাহলে দেখো একটার থেকে তৈরি হচ্ছে দুইটা, আর এখানে একটার থেকে তৈরি হচ্ছে একটা, তাহলে একটা একটার সাথে বিক্রিয়া করবে। যেমন এটা আমরা দেখলাম যে এই একটা H+ একটা OH- সাথে বিক্রিয়া করে একটা পানি তৈরি করে, তাহলে একটা OH আটটার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো, কিন্তু OH কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু H+ কিন্তু একটা রয়ে গেল, কারণ এখানে দুইটা ছিল আর এখানে ছিল একটা। তাহলে এই দ্রবণটা কিন্তু নিরপেক্ষ দ্রবণ না, এই দ্রবণটা একটা প্রকৃতি থাকবে। যেহেতু এখানে H+ থাকছে, তাহলে দ্রবণটা হচ্ছে অম্লীয়। আর যদি OH বেশি থাকতো, H+ শেষ হচ্ছে, তাহলে সেটাকে বলতে হলো ক্ষারীয় দ্রবণ। তার মানে এই যে তোমার এই যে H+ আর OH- বিক্রিয়া করে শেষ হচ্ছে না, একটা অবশিষ্ট থাকছে, তার মানে বলতে পারছি এই দ্রবণটা প্রশমন বিক্রিয়ার না, এবং এই অম্লক্ষার প্রকৃতিটা একই রকম না। এই অম্লক্ষার প্রকৃতিটা একই রকম না কেন? যে একজন থেকে দুইজন পাই, আবার এখানে একজন থেকে একজন পাই, অথচ এখানে দেখো এখান থেকে একজন, এখান থেকে একজন, এই জন্য এই দুজনকে আমরা বলছি একই প্রকৃতি। গত ক্লাসে কিন্তু এটা আমরা বলছিলাম। কি এগুলো মনে আছে আলোচনা করলো? জি স্যার। আর বাকি দুইজন রোল 14 কি মাইমুন আছে? জি স্যার, মনে আছে। আচ্ছা, যদি মনে থাকে এগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু দেখবে মাঝে মধ্যে চলে আসতেছে। তো এই যে একই প্রকৃতির, এখানে আমরা একটা নাম দিয়েছিলাম যে যেমন তোমার এই যে অ্যাসিড যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করে, এই জন্য আমরা বলি এক ক্ষারীয় অম্ল। এক ক্ষারীয় অম্ল হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এটা হচ্ছে এক অম্ল। যেহেতু এই ক্ষারটা একটা H+ আছে, এরকম একটা অম্লের সাথে বিক্রিয়া করতে পারে, এই জন্য এক অম্লীয় ক্ষার। আবার এই অম্লটা যেহেতু একটা হাইড্রোক্সিল আয়ন আছে, এরকম একটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে, এই জন্য এই অ্যাসিডগুলোকে আমরা বলি হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। তো যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড যেহেতু দুটো তৈরি করে, তার মানে একটা OH আছে, এরকম দুইজন ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারবে। যে এখানে একটা তৈরি করছে, যদি আমি দুইটা নিতাম তাহলে কিন্তু দুইটাই তৈরি হতো, তাহলে দুইটা হলে তাহলে এই দুইটা আর এই দুইটা বিক্রিয়া করে শেষ হয়ে যেত। তার মানে এই জন্য আমরা বলছি যে একটা সালফিউরিক অ্যাসিড যেহেতু দুইটা হাইড্রোক্সিল দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এই জন্য এই অ্যাসিডের প্রকৃতিটা হচ্ছিল দ্বিক্ষারীয় অম্ল, এটা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। অনুরূপভাবে দেখো একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, আবার একটা অ্যাসিড একটাই তৈরি করে। তো আমরা তো জানি যে একটার সাথে তো একটা OH বিক্রিয়া করে, তাহলে এক্ষেত্রে এই দুজনকে যদি একসঙ্গে করে দেই, তাহলে এক্ষেত্রে কিন্তু একটা OH কিন্তু অবশিষ্ট থাকবে। তার মানে দুইজনকে বিক্রিয়া করতে দিলে একটা অবশিষ্ট থাকবে, তাহলে এই দ্রবণটা কিন্তু ক্ষারীয় হয়ে গেল। আর এই যে যদি এই দুইজনকেই যদি আমরা এই দুইটা OH দুইটা H+ এরকম যদি ব্যবস্থা করতে পারতাম, তার মানে দুইটা H নিতে পারতাম, তখন দুইটা H+ তৈরি হতো। সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা OH আর দুইটা H+ বিক্রিয়া করে কিন্তু আবার শেষ হয়ে যেত। এই যে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই যে দুইজন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়া করতে পারলো, এই জন্য এই ক্ষারটাকে আমরা বলছি দ্বি-অম্লীয় ক্ষার। তো এইভাবে এদেরকে নামকরণ করা হয়তো, বা এইভাবে তাদেরকে ডাকা হয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা একটু আলোচনা, তাহলে একটু ভিন্ন আলোচনার দিকে যাব। সেটা হলো এরকম যে দেখো এখানে একটা অঙ্ক লেখা আছে যে 50 ml সালফেটিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করার জন্য 50 ml সালফেটিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করার জন্য 40 ml সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করা হলো। তাহলে এই দ্রবণটার সাথে আমি একটা প্রশমন বিক্রিয়া ঘটাবো। প্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য আমি 40 ml নিলাম সেমিমোলার, তার ঘনমাত্রা হচ্ছে সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিয়ে আমি দেখলাম যে আসলে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে কিনা। অর্থাৎ সম্পন্ন হওয়ার অর্থ হচ্ছে দ্রবণের মধ্যে H+OH- পুরোটাই থাকবে না, দুজনের শেষ হয়ে যায়। এটা হলো প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়ার কথাটা অর্থ বোঝা গেছে তো? হ্যালো, জি স্যার। প্রশমন বিক্রিয়ার কথা বললে তখন বলতে হবে যে দ্রবণের মধ্যে H+OH- অবশিষ্ট থাকে না, উভয় আয়ন বিক্রিয়া করে শেষ হয়ে যায়, ওই মিশ্রণ বা ওই দ্রবণটাকে আমরা বলি প্রশমন দ্রবণ।
আর ওই যে বিক্রিয়ার মাধ্যমে যারা শেষ হয়ে গেল ওই বিক্রিয়াকে আমরা বলেছি প্রশম বিক্রিয়া। তো যাই হোক, প্রশমিত করার জন্য অর্থাৎ এই 50 ml কে নিঃশেষ শেষ করে দেওয়ার জন্য আমরা ভেবেছিলাম যে 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যার ঘনমাত্রা সেমিমোলার হলে তাহলে হয়তো দ্রবণটা এই সালফুরিক অ্যাসিড এই দ্রবণটা হয়তো শেষ হয়ে যাবে, অর্থাৎ দ্রবণের মধ্যে সালফুরিক অ্যাসিড থাকবে না আর ক্ষারও থাকবে না। কিন্তু দ্রবণ ঘটানোর পরে আমরা একটু টেস্ট করে দেখলাম যে আসলে তোমার বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে মানে শেষ হয়ে গেছে কিনা, H+ OH জিনিস শেষ হয়ে গেছে কিনা, কিন্তু না, দেখা গেলো যে আসলে সেটা হয় নাই। দ্রবণের মধ্যে কিছু পরিমাণ কি রয়ে গেছে, কিছু পরিমাণ সালফুরিক অ্যাসিড রয়ে গেছে। তো এই কিছু পরিমাণ সালফুরিক অ্যাসিড যে রয়ে গেছে, এই সালফুরিক অ্যাসিডটুকুকে আবারও আমরা বিক্রিয়া করাবো কার সাথে, ওই একই ক্ষারের সাথে আমরা বিক্রিয়া করাবো। দেখো এই যে লিখছে, কিন্তু সালফুরিক অ্যাসিড দ্রবণে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য, তার মানে সম্পূর্ণরূপে প্রশমিত আগের বিক্রিয়ার সাহায্যে হয় নাই, তার মানে এখন আবার আমাদের করতে হবে। তো সেই করার জন্য কি বলছে, আরো 30 ml। এখন যে ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে এটা কিন্তু একই ঘনমাত্রা না। দেখে এখানে সেমিমোলার অর্থটা কি, সেমিমোলার অর্থ কত বলতে পারবে, সেমিমোলার কত, 0.5 0.5/সেমিমোলার। কিন্তু এখানে এসে বলছে কিন্তু অন্য কথা, যে আমি যেটুকু সালফুরিক অ্যাসিড দ্রবণের মধ্যে অবশিষ্ট রয়ে গেছে এটুকুকে প্রশমিত করার জন্য, মানে এটুকুকে এক কথা আমরা একদম শেষ করে ফেলবো। শেষ করে ফেলার জন্য আমাদের 30 ml দরকার হলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এই 30 ml এর ঘনমাত্রা কত, 0.26 মোলার। এখন বলছে যে তাহলে এই সালফুরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাটা আসলে কত ছিল এটা যদি নির্ণয় করো। এই হচ্ছে প্রবলেম। তো একটু আগে যে প্রবলেমগুলো ছিল একটু ভিন্ন টাইপের একটা প্রবলেম। তো এই জন্য তোমাদেরকে একটু মানে একটু গুরুত্ব সহকারে জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ আসলে কেমন করে ক্যালকুলেশন করে সিস্টেমটা কেমন। এটা যদি তুমি বোঝার চেষ্টা করো তবেই শুনো, বোঝার চেষ্টা না করলে কিন্তু কাজে আসবে না। তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে যে আমি সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কিন্তু দুইবার ঘটানোর পরে তারপরে বিক্রিয়াটা প্রশম বিক্রিয়া হলো, অর্থাৎ আর দ্রবণের মধ্যে H+ থাকলো না, OH- থাকবে না। এখন দুইবার বিক্রিয়া ঘটানো হলো একই বস্তু দিয়ে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এমন না যে একবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম আর একবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, না, একই দ্রবণই দেওয়া হলো, কিন্তু এখানে পার্থক্যটা হলো কি, দুইবারে দুই ধরনের ঘনমাত্রার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি। এটি হচ্ছে সমস্যা। যদি এরকম হতো যে এখানে সেমিমোলার 40 ml দিলাম সেমিমোলার, আবার এখানে 30 ml সেটাও সেমিমোলার, তাহলে কিন্তু সমস্যা ছিল না। তাহলে কি করলাম, তাহলে আমরা এই দুইটা পরিমাণকে আমরা যোগ করে দিলেই কিন্তু হয়ে যেত, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হতো না। কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছে, মানে দুইবার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি, কিন্তু দুইবারের ঘনমাত্রা হচ্ছে দুই রকম। এই দুইবারের ঘনমাত্রা দুই রকম হওয়ার জন্য এখানে আমাদের একটু চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করতে হবে। এখন এখানে ক্যালকুলেশন করার যেটা মেইন যেটা বিষয়, সেটা হলো যে তোমাকে চিন্তা ভাবনা করে এরকম করতে হবে যে আমি দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আমি ইউজ করলাম, সালফুরিক অ্যাসিড একটা নির্দিষ্ট পরিমাণ ইউজ করেছে, ওখানে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ওর ঘনমাত্রা আমরা নির্ণয় করবো, ওর আয়তনটা বলে দেওয়া আছে, ঘনমাত্রা আমরা নির্ণয় করতে হবে, কাজে ওখানে আমরা করে চিন্তা ভাবনা করবো। এখন চিন্তা ভাবনা শুধু আমাদের করতে হবে যে দুইবার বিক্রিয়া ঘটালাম এবং দুইবার দুই ধরনের ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। যদি ঘনমাত্রা দুই ক্ষেত্রে যদি একই রকম হতো তাহলে আর কোনো সমস্যা ছিল না। আমি একদম 30 আর 40 যোগ করে দিলাম, একবার 70 ml হয়ে গেল, 70 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, তার ঘনমাত্রা হচ্ছে সেমিমোলার। বাস, আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমি দুইটা রাশি আমি পেয়ে গেলাম, ধরো এস পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, আর এই যে সালফুরিক অ্যাসিডের জন্য ভিটা আছে, এসটা নেই, বাস একদম সুন্দর করে আমি S1 V1 S2 V2 এই ফর্মুলা দিয়ে আমি ক্যালকুলেশন করে ফেলতে পারতাম। কিন্তু এখানে সেটা করা যাচ্ছে না, এই জন্য যে ঘনমাত্রা হচ্ছে দুই রকম, এই জন্য এই কাজটা করা যাচ্ছে। তাহলে এই কাজটা করার জন্য তাহলে তোমাকে যেটা করতে হবে যে এই দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা একটা নির্দিষ্ট ঘনমাত্রায় আমরা যদি কনভার্ট করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড আসলে আমরা অ্যাকচুয়ালি কতটুকু ব্যবহার করলাম। যেমন ধরো তোমাকে আমি যদি এরকম একটা বাস্তবতার সাথে যে উদাহরণ, এই উদাহরণটা আগেও দিয়েছি, যেহেতু এই উদাহরণগুলোর সাথে তোমরা খুব পরিচিত, এই জন্য এই উদাহরণটা এই ক্ষেত্রে বেশি করে দিয়ে থাকি। সেটা হলো যে আমরা যে শরবত তৈরি করে যে আমরা খাই, একটু ভালো করে খেয়াল করবে। ধরো আমি হাফ গ্লাস শরবত তৈরি করেছি, একটা নির্দিষ্ট পরিমাণ মিষ্টি আছে, ধরো আমি সাপোজ মনে করো আমি 2 চামচ দিয়ে একটা হাফ গ্লাস শরবত আমি তৈরি করলাম। আচ্ছা, তারপরে এখন ওটুকু তুমি খেয়ে দেখলা মিষ্টিটা কেমন, সেটা তুমি বুঝতে পারলা যে আসলে 2 চামচ চিনি দিয়ে হাফ গ্লাস শরবত তৈরি করে মিষ্টি কেমন হয়। আচ্ছা, আর একটা গ্লাসে ধরো আছে, ধরো ওই হাফ গ্লাসের চাইতে একটু হয়তো কম, ধরো এখানে হাফ গ্লাসের পরিমাণটা
ধরো আমরা ধরে নিলাম এখানে 50 ml, হাফ গ্লাসের পরিমাণ 50 ml। আচ্ছা, আর আরেকটা গ্লাসে আছে ধরো সেখানে ধরো আছে 40 ml, কিন্তু সেখানে তোমার ইয়া দেওয়া হয়েছে, ওই চিনি দেওয়া হয়েছে। চিনি দেওয়া হয়েছে তোমার কতখানি? চিনি দেওয়া হয়েছে ধরো 1.5 চামচ, 1.5 চামচ। তাহলে মিষ্টি দুই ক্ষেত্রে দুই রকম না? জি স্যার। জি স্যার। মিষ্টি কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু দুই রকম। আচ্ছা, এই যে তুমি 1.5 চামচে তৈরি করলে আর ওখানে 2 চামচ তৈরি করেছো, মিষ্টি দুই রকম। এখন এই দুইটা শরবতকে তুমি যদি মিশ্রিত করে দাও, মিষ্টিটা কেমন হবে তুমি কি বলতে পারবে? মিষ্টিটা কেমন হবে? শুধু অনুমান করা যাবে, কিন্তু অ্যাকুরেট বলা যাবে না। বিষয়টা এরকম না? স্যার কথা বলতে চাইতেছে না। হ্যালো, হ্যালো। জি স্যার। এই যে আমি যে উদাহরণটা দিচ্ছি, যে তুমি এই দুইটা গ্লাসে দুই রকম পরিমাণ আছে, কিন্তু দুই ধরনের মিষ্টি আছে। এখন এই দুইটা শরবতকে যদি তুমি একসঙ্গে করে দাও, তুমি কি বলতে পারবে যে মিষ্টিটা আসলে কেমন হবে, বেশি হবে না কম হবে? হ্যাঁ, আমরা অনুমান করতে পারি, না হয় স্যার। হয় অনুমান করতে পারি, হয় বেশি হবে না হলে একটু কম হবে, কিন্তু সে কতটা বেশি হবে কতটা কম হবে এটা কিন্তু বলা সম্ভব না, তাই না? কারণ এটা একটা জি অনুমান স্যার। ভিত্তিক হয়ে যাচ্ছে। আর যদি আমরা ক্যালকুলেশন যদি করতে চাই, আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কিন্তু বলা সম্ভব। সেই বলাটা সম্ভব কিরকম? ধরো তুমি 50 ml এর জন্য 2 চামচ দিয়ে ফেলছো, তো এটা একটা মিষ্টি হবে। এখন ওই ধরনের মিষ্টি বানানোর জন্য যদি আমি ক্যালকুলেশন করি যে 50 ml এ 2 চামচ দিলে যেরকম মিষ্টি হয়, আর এখানে আছে ধরো 40 ml, 40 ml এর মধ্যে দিয়েছি 1.5 চামচ, তাহলে 40 ml এর মধ্যে 1.5 চামচ, তাহলে এইভাবে এই যে 1.5 চামচ, এই 1.5 চামচটাকে যদি আমি এরকম করি যে তোমার 2 চামচের, যখন 2 চামচ দিই তখন আয়তনটা হয় 50, যখন 2 চামচ দিই আয়তনটা হয় 50। হ্যাঁ, এইভাবে যদি আমি জি স্যার। ক্যালকুলেশনটা করি, ধরো 2 চামচ দিয়েছো, আয়তনটা কত? 50 না? জি স্যার। 50। আচ্ছা, জি এখন স্যার। তুমি 1.5 চামচ দিয়ে বানিয়েছো 40, 1.5 চামচ দিয়ে বানিয়েছো 40, এই জন্য মিষ্টি দুটো দুই রকম হয়েছে। কিন্তু তুমি চাচ্ছ যে না, আমি দুইটা দ্রবণের মিষ্টিটা আমি একই রকম করে ফেলি, একই রকম করে ফেলি। তাহলে আমি যদি যোগ করি তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। যেমন একই মিষ্টি এক গ্লাসে আছে 10 ml, আর গ্লাসে আছে 15 ml, আর গ্লাসে আছে হলে 5 ml, এই একই রকম মিষ্টি, তুমি তিনটাকে যদি যোগ করো মিষ্টি চেঞ্জ হবে? হ্যালো, চেঞ্জ হবে। এক গ্লাসে 10 ml, এক গ্লাসে 15 ml, এক গ্লাসে 5 ml, কিন্তু মিষ্টি একই রকম। এই তিনটাকে তুমি একসঙ্গে যোগ করে দিলে, তাহলে কি মিষ্টির পরিমাণটা চেঞ্জ হবে? মিষ্টির না। পরিমাণ, হ্যাঁ, জি না স্যার। মিষ্টির পরিমাণ কখনোই চেঞ্জ হবে না, কারণ সকল গ্লাসের মিষ্টি একই রকম ছিল। কিন্তু এই যে দেখো এখানে আমরা যদি আমি 2 চামচ দিয়ে 50 ml বানিয়েছি, কিন্তু 1.5 চামচ দিয়ে বানিয়েছি 40 ml, তার মানে মিষ্টি দুই রকম না? মিষ্টি কিন্তু দুই রকম। এই দুই রকম হওয়ার কারণে এই দুজনকে যদি আমি একসঙ্গে করে দেই, তাহলে কিন্তু মিষ্টির যে পরিমাণ দুইটাতে দুই রকম ছিল, এই দুইটা কিন্তু কি হবে? অন্য একটা তৃতীয় একটা মিষ্টি হয়ে, তৃতীয় আর একটা রকম হয়ে, তাই হয়ে যাবে না? তাই কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি দুইটা জি। পাত্রের মিষ্টি আমি একই রকম যদি করে নিই কায়দে কৌশলে, তারপরে যদি মিশ্রিত করি, তাহলে কি মিষ্টির পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে? তাহলে কি মিষ্টির পরিমাণটা চেঞ্জ হবে? আমি দুইটি গ্লাসের মিষ্টিটা কায়দা কৌশলে একরকম করে নিলাম, তাহলে কি চেঞ্জ হবে? একরকম করে নেওয়ার পরে যদি মিশ্রিত করে দিই, তাহলে কি চেঞ্জ হবে? হ্যাঁ, হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যালো, কি শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো, জি হ্যালো, স্যার, এবার শুনতে পাচ্ছি। আমি বলছি যে দুইটা গ্লাসে মিষ্টির পরিমাণটা দুই রকম আছে, মিষ্টির পরিমাণ দুই রকম, কিন্তু দুই গ্লাসের পরিমাণ দুই রকম এটা তা বলছি না, বলছি দুইটা গ্লাসে শরবত আছে কিন্তু মিষ্টি দুই রকম। আমি যদি এই দুই গ্লাসের মিষ্টি একরকম করে নিলাম, যে এক গ্লাসের মিষ্টি একরকম আছে, ঠিক আছে ওটা থাক, দ্বিতীয় গ্লাসের মিষ্টিটা চেঞ্জ করে এই প্রথম গ্লাসের মিষ্টির মতো আমি করে নিলাম, এর জন্য হয়তো একটু কমলো বা হয়তো একটু বাড়লো। আচ্ছা, দুইটা গ্লাসের মিষ্টি যখন সেম করে নিলাম, তখন যদি আমি মিশ্রিত করি, তাহলে কি মিষ্টির পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে? মিষ্টির টেস্টটা কি চেঞ্জ হবে না নাকি স্যার। তাহলে এটা ঠিক আছে তো? যে আমি যদি কায়দা কৌশল করে উভয় গ্লাসের মিষ্টির পরিমাণটা যদি আমি কম বেশি মানে একই রকম করে নিই, তারপরে যদি মিশ্রিত করি, তাহলে কিন্তু আমি যেটা চেঞ্জ করে একই রকম করে দিলাম, ওইটা কি আর চেঞ্জ হবে? ওটা কখনো আর চেঞ্জ হবে না, কারণ আমি একই রকম করে নিয়েছি।
পরিমাণ যাই হোক, মানে দ্রবণের জি, আয়তনটা যাই হোক, কিন্তু আমি মিষ্টির বা টেস্টের পরিমাণটা যদি আমি 1 করে নেই কায়দা কৌশল করে, তারপরে যদি আমি যোগ করে দেই, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু চেঞ্জ হবে না, আয়তনটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। এটা ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, এখন এই যে তুমি এই যে টেস্টের পরিমাণটা যে চেঞ্জ করার জন্য একটা ফর্মুলা আছে। এই টেস্ট যে চেঞ্জ করবা, এই টেস্ট চেঞ্জ করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, দেখো এই যেখানে লিখে দেওয়া আছে 40 ml সেমিমোলার। 40 ml সেমিমোলার মানে কি 0.5। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মানে কি? দ্রবণ মানে এখানে লেখা হচ্ছে যে আয়তন, দেখো 40টা ছিল আয়তন আর 0.5 ছিল ঘনমাত্রা, যে সমান লিখবো হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা। এই দুজনের গুণনফলটা কি হয়ে যাবে? গুণনফলটা হয়ে যাবে আয়তন। ফর্মুলা কিন্তু এটা, যে আমরা একটা দ্রবণের আয়তনকে তার ঘনমাত্রা যদি গুণন করি, তাই সেই গুণনফলটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় আয়তন। সেটা হয়ে যায় নতুন একটা পরিবর্তিত আয়তন। এখন আয়তন তো চেঞ্জ হয়ে গেল, ঘনমাত্রাটা কত হবে? হ্যাঁ, ঘনমাত্রা পরিবর্তন হয়ে কত হয়ে যাবে? ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে 1 মোলার। ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে 1 মোলার। আমার কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবে। স্যার 1 মোলার কিভাবে হইছে? আমি সেটাই বলার চেষ্টা করছি যে এটা তোমরা বুঝতে পারো কিনা। আমরা আমাদের কাঙ্ক্ষিত হিসাব সঠিকভাবে করার জন্য আমরা এতক্ষণ যে বক্তব্য শুনলাম, সেখানে আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা দুইটা গ্লাস বা 3টে গ্লাসে শরবত আছে, এক একটা গ্লাসের শরবত এক এক রকম। আমরা যদি 3 গ্লাসের শরবত যদি একসঙ্গে করিয়ে দেই, তাহলে কোনো টেস্টে আমরা রাখতে পারবো না। 3টে মিলেমিশে অন্য একটা টেস্ট হয়ে যাবে, যে টেস্টের পরিমাণটা 3 গ্লাসে কোনোটাতেই ছিল না। এরকম হয় না? এরকম হবে। আর যদি এরকম হয় যে না 3 গ্লাসের মিষ্টির টেস্টটা একই রকম, তখন এই 3 গ্লাসের শরবতকে যদি একসঙ্গে মিশিয়ে দেয়, তাহলে এই টেস্ট আর চেঞ্জ হয় না, আয়তন চেঞ্জ হয়ে যায়, বাট টেস্ট আর চেঞ্জ হয় না। এটাই তো বললাম তো, তাই না? এখন এই যে টেস্টটা চেঞ্জ করার এটা হলো একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? যদি আয়তনকে তার টেস্ট মানে ঘনমাত্রা, আয়তনকে যদি ঘনমাত্রা দিয়ে গুণন করি, তাহলে সেই ফলাফলটা হয় হলো নতুন আয়তন। সেই ফলাফলটা হচ্ছে নতুন আয়তন। তার ঘনমাত্রাটা কত হবে? হ্যাঁ, ঘনমাত্রা হয়ে যাবে 1 মোলার। ঘনমাত্রা হয়ে যাবে 1 মোলার। তাহলে এটা হচ্ছে একটা নতুন টেস্ট, মানে 1 মোলার। কথাটা বোঝা গেছে তো? হ্যালো? জি স্যার। তাহলে এটা একটা ফর্মুলাটা কি? যে আমরা একটা দ্রবণের আয়তনকে যদি তার ঘনমাত্রা দিয়ে গুণন করি, তাহলে সেই যে ফলাফলটা পাবো, আয়তন এবং ঘনমাত্রা গুণনের যে ফলাফলটা পাবো, এই ফলাফলটাকে আমরা বলছি হলো একটা নতুন আয়তন। তাহলে ঘনমাত্রা কত হয়ে গেল? ঘনমাত্রা হয়ে গেল 1 মোলার। এটা হচ্ছে একটা ফর্মুলা। কি বোঝা গেছে তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কি ঠিক আছে তো? বুঝতে পারছি। হ্যাঁ, মানে এটা একটা জি ফর্মুলা স্যার। তুমি ধরে নাও, যে, এবং এই ফর্মুলাটা যদি তুমি বাস্তবতার সাথে যদি একটু চিন্তা করো, তাহলে দেখবে যে হ্যাঁ, মিলেও যাচ্ছে। যেমন ধরো, যেটা আমরা বললাম যে 50 ml তুমি 2 চামচ দিয়ে তৈরি করেছো, ঘনমাত্রা হচ্ছে 0.5। 50 ml কে 2 চামচ দিয়ে তৈরি করেছো, টেস্ট হচ্ছে 0.5। এই আয়তনটাকে যদি তুমি 25 করে দাও, তাহলে আয়তন ঘনমাত্রা কত হবে? টেস্টটা কেমন হবে? 50 ml এর মধ্যে 2 চামচ দিছিলে, কিন্তু ওই 2 চামচ ঠিকই আছে, কিন্তু আয়তনটা হয়ে গেছে 25। তাহলে ঘনমাত্রা কত হবে? 4। আমি বলছি আবার, 50 ml এর মধ্যে 2 চামচ দিছিলে, তুমি ঘনমাত্রা হিসাব করে দেখলে 0.5। 50 ml একটা গ্লাসের মধ্যে 2 চামচ চিনি দিয়ে তুমি একটা শরবত তৈরি করলে, তুমি খেয়ে দেখে তোমার মনে হলো যে না, এই টেস্টটা হচ্ছে 0.5 এর মতো, 0.5 এর মতো। এখন তুমি বললে যে না, 2 চামচ ঠিকই আছে, আমি চিনি কমাবো না, কিন্তু আয়তনটা কমিয়ে আমি অর্ধেক করে দিলাম। তাহলে ঘনমাত্রা কত হতে পারে? আয়তন কিন্তু অর্ধেক করেছি, 1 মোল। ঘনমাত্রা তাহলে 1 এর মতো হয়ে যাবে না? তার মানে টেস্ট 1 এর মতো হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, 1 মোল। এটা ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এখন তুমি ওই ইয়া করো, ওই যে আচ্ছা, তা যদি হয় ঠিক এখানে বিষয়টা ওই রকমই হয়ে যাচ্ছে। এখানে বিষয়টা ওই রকমই, যে আমরা আয়তনকে ঘনমাত্রা দিয়ে গুণন করলাম, যে পরিমাণটা আসলো সেটা হলো 0.5, সেটা হলো নতুন আয়তন, সেটা হলো নতুন আয়তন। আর ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায় কত? সেটা হয়ে যায় 1। এটা হলো একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে আমরা ক্যালকুলেশন করব।
এটা তোমরা খাতায় কিন্তু লিখে রাখবে, আমি এখানে লিখেতে দেখাচ্ছি না, তোমরা মনে রাখার জন্য লিখে রাখবে যে আয়তন, কোন দ্রবণের আয়তন ইনটু তার ঘনমাত্রা সমান হচ্ছে পরিবর্তিত আয়তন এবং পরিবর্তিত ঘনমাত্রা 1 মোলার এবং পরিবর্তিত ঘনমাত্রা 1 মোলার। মনে থাকবে? এটা কিন্তু আমি কালকে আবারও জিজ্ঞেস করবো। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো এই যে ঘনমাত্রা আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলাম, আয়তন কিন্তু নির্দিষ্ট জায়গায় আনছি না, আয়তন যা হয় হবে, কিন্তু ঘনমাত্রা কিন্তু নির্দিষ্ট করে দিলাম। বিষয়টা তাই হয়ে গেল না? স্যার প্রেজেন্ট স্যার। হ্যাঁ, প্রেজেন্ট নিয়েছি। হ্যালো, আর অল্প 2-1 মিনিট আছে, 2 মিনিট আছে। তাহলে এখানে আমরা ঘনমাত্রাটা কিন্তু নির্দিষ্ট করে দিলাম। আয়তন কত, আয়তন কি হবে, আয়তন গুণন করে যা হয় হয়ে যায়, কিন্তু ঘনমাত্রা আমরা নির্দিষ্ট করে দিলাম। তাই হলো না? হ্যালো, জি স্যার। এই 40 আর এই 0.5 গুণন করলে যা হয় হবে, এটা আমাদের মাথা ব্যথা না, কিন্তু আমরা ঘনমাত্রাটাকে আমরা নির্দিষ্ট করে সেটা হচ্ছে 1 মোলার। ব্যাস একইভাবে দেখো পরে 30 ml 0.26 মোলার, পরে আমরা ব্যবহার করছি 30 ml, তার ঘনমাত্রা ছিল 0.26 মোলার। দেখো এখানে কিন্তু আবার সেই কথা লেখা হয়েছে যে 30 ml 0.26 মোলার দ্রবণ সমান হচ্ছে 30 × 0.26, তার মানে এই দেখো ml, তার মানে এই ঘনমাত্রা এই ক্যালকুলেশনটা হচ্ছে আয়তন, নতুন আয়তন, এই যে 7.8 ml, ঘনমাত্রা কত, সেই 1 মোলারই হয়ে যাবে, কারণ এটা আমাদের ফর্মুলা। তাহলে দেখো দুইটা দ্রবণের ঘনমাত্রাটা আমি ফিক্সড করে দিলাম, মানে আমি যে দুই ধরনের দুইটা শরবত তৈরি করেছিলাম, দুইটা শরবতের মিষ্টির পরিমাণটা আমি একই করে দিয়েছি, আয়তন যা হয়েছে সেটা নেওয়ার চিন্তা করার দরকার নেই। এখন এই যে টেস্ট মিষ্টির পরিমাণ যে আমরা একই টেস্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখন এই পরিমাণ দুইটাকে আমরা যোগ করলাম, তাহলে কি আর টেস্টে চেঞ্জ হবে? হ্যালো হ্যালো, কি কথা বোঝা যাচ্ছে না? হ্যালো জি হ্যালো, এবার শুনতেছি। না, টাইম শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। তো এই পর্যন্তই থাকলো, তোমরা কালকে তাহলে এখন এখান থেকে আমরা শুরু করব। কালকে এই ধরনের উদাহরণ তোমাদের দিব বইতেও, এক্সাম্পলে মানে ক্যালকুলেশন করেই দেওয়া আছে, তোমরা এটা দেখার চেষ্টা করবে, আর কালকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তাহলে আজকে এখানেই রাখলাম। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ আসসালামু সবাইকে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।